দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ে কথা বলি বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে বছরের শেষ দিনে আমরা আলোচনা করব 2024 সালে অর্থনীতি কেমন ছিল, এর ভবিষ্যতের আমরা দিক নির্দেশনা কোন দিকে দেখি, এবং একই সাথে আমরা আলোচনা করব কী ধরনের নীতি আমরা সামনের দিনে হয়তো আশা করব। দর্শক, আজকে আমাদের সাথে আলোচনা করবার জন্য আমার দুজন বিশেষ অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমার সাথে আছেন ফজলুল হক, তিনি সাবেক সভাপতি বিকেএমইএ, এবং আমার সাথে আছেন ডক্টর মাসরুর রিয়াজ, তিনি চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের অন্যতম থিঙ্ক ট্যাঙ্কের। আমরা আলোচনা শুরু করব। ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে দিয়েই শুরু করছি। মোটা দাগে যদি বলেন, অর্থনীতি যে চ্যালেঞ্জের মুখে ছিল এটাতে তো কোনো সন্দেহ নেই। মূল্যস্ফীতি, আমাদের বৈদেশিক মুদ্রার লেনদেনের চাপ, আমাদের ডলারের দামের ওঠানামা, যে ব্যাংকিং খাতের দুরবস্থা, যাই বলি, এটা তো সার্বিকভাবেই চাপের ভিতরে ছিল। শেষ কয়েক মাসে এটা কি উন্নতির দিকে যাচ্ছে, নাকি আপনি কি ধরনের পরিস্থিতি দেখছেন? যেটা আপনি বলেছেন যথার্থই, যে 24 সাল শুরুই হয়েছিল একটা অর্থনীতির ক্রমাগত চ্যালেঞ্জ বৃদ্ধির একটা ধারাবাহিকতায়, যেটা ম্যাক্রো চ্যালেঞ্জ 2022 সাল থেকে আমরা ছিলাম, সেটা 24-এর শুরু যখন আমরা করি, যদি 22 বা 23-এর সাথে তুলনা করি, সেটা ইনফ্লেশনই হোক, রিজার্ভের সাইজ হোক, ব্যাংকিংয়ের বিভিন্ন ইন্ডিকেটর হোক, তাহলে এটা আসলে অধপতনের দিকেই ছিল, নিম্নমুখী ছিল। তারপরের যদি আমি লাস্ট কয়েক মাসে আসছি, কিন্তু তার আগে বলি, যদি পুরো বছরটা, এটা আমার কাছে সেই বানরের বাস বাওয়ার গল্পটা বেশি করে মনে পড়ে যায়, যে এক হাত উঠেছে, দুই হাত নেমেছে, এরকমই আসলে চলেছে 24 সালটা। ওই বাঁশের চূড়ায় যেতে পারেনি, বা বাঁশ থেকে বেরিয়েও আসতে পারেনি, মাচায় যেতে পারেনি। কেন বলছি? দেখেন আপনি, ডলারের একটা স্টেবিলিটি, ডলারের ফাইনালি একটা বড় ডেপ্রিসিয়েশন 2024-এর মেতে হয়েছিল, এবং ইনফ্যাক্ট 52-53 বছরের হাইয়েস্ট সিঙ্গেল ডেপ্রিসিয়েশন, প্রায় দাম বেড়ে গেছে প্রায় 7% নাকি 7 টাকা, মানে যেটা 7 টাকা একদিনে হলো। এবং তারপর কিন্তু মোটামুটি এটা স্টেবলই ছিল। ইভেন জুলাই অগাস্টে এত বড় পলিটিক্যাল ঘটনা ঘটে গেল, এত প্রোটেস্ট, এত হতাহত, এবং 5ই অগাস্টের পরবর্তী অবস্থায় অনেক ধরনের আনসার্টেনিটি, তারপরেও কিন্তু লার্জলি এটা স্টেবল ছিল। কিন্তু ডিসেম্বরে এসে আমরা দেখলাম আবার আমরা ওই বাসের থেকে 2-4 পা নেমে গেলাম। কেননা আমাদের মার্কেটে আনঅফিসিয়ালি এখন 120 থেকে 131 টাকা এই রেঞ্জে ব্যাংক ডলার কিনছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক আরেকবার নতুন করে সার্কুলার দিতে হয়েছে যে 123 টাকার বেশি। হ্যাঁ, সেইটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড বা রোবাস্ট এফএক্স ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট থেকে চিন্তা করি খুব ভালো বিষয় না। হয়তো সেন্ট্রাল ব্যাংকের আর উপায় ছিল না দিয়ে, কিন্তু আমার অফিসিয়াল রেট থাকবে একটা, আবার ফর্মালি আমি একটা মানে লেটার ইস্যু করব বা অর্ডার ইস্যু করব, 123 পর্যন্ত তোমরা যেতে পারো। তাহলে ইন এ সেন্স ওটাও তো সেমি ফর্মাল বা ক্লোজ টু ফর্মাল, তাহলে তো আবার ওই মাল্টিপল রেটসের মধ্যেই রয়ে গেলাম। এই বিষয়টাই তাহলে একটু, যেহেতু আমাদের সাথে রপ্তানিকারক প্রতিষ্ঠানের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি আছেন ফজলুল হক, ডলারের দাম বেড়ে গেল, আপনারা তো কি এটার সুবিধা পাচ্ছেন? না, আমরা আনফর্চুনেট, আমি এটি যখন উনি বলছিলেন তখন এটি ভাবতেছিলাম যে আমরা আসলে সবসময় দুর্ভাগা। হ্যাঁ, আমরা দুর্ভাগা এই কারণে যে আমাদের হাত পা সবসময় বাধা থাকে। এই ক্ষেত্রে ডলারের দামের ক্ষেত্রে আমরা সবসময় হাত পাটা বাধা থাকে, যে আমরা আসলে সবচাইতে কম যেই রেটটা দেওয়া সম্ভব ব্যাংকের পক্ষে, ব্যাংক নানান রকম ছলচাতুরি করে, মানে যেটা একেবারে মিনিমাম পসিবল রেট। এখন আপনারা ধরেন, উনি বলছেন যেটা, যে আমাদের এখন অফিসিয়াল রেট 120 টাকা যদি ধরে নিই, বাংলাদেশ ব্যাংক বলছে 123 টাকা পর্যন্ত তারা দিতে পারে। 122 টাকা পাওয়া উচিত। তো আপনি না, এখন ধরেন আপনার 131 নাকি ব্যাংক কিনছে, আপনারা কত করে পাচ্ছেন? আমরা 116 টাকা 50 পয়সা, এবং এটা ফিক্সড। এখান থেকে আসলে বাড়ার কোনো উপায় নেই। সেটাই বলছিলাম, আমরা দুর্ভাগা। আপনি ধরেন, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটাকে যদি স্ট্যান্ডার্ড ধরেন যে 123 টাকার বেশি তুমি দিতে পারবা না, তাহলে ভাই আমার ডলারটা কি দুর্গন্ধযুক্ত ডলার? আমার ডলারটা তো দুর্গন্ধযুক্ত না, একই ডলার। হ্যাঁ, তাহলে আমি কেন ভাই কম পাচ্ছি? এটার কারণ হলো যে ক্রলিং পেগের ভেতরে যে ইটা আছে, এটা হলো 116 টাকা 50 পয়সা। হ্যাঁ, ওই যে বললাম যে মিনিমাম পসিবল যেটা, সেটা আমাকে দেওয়া হয় 117 টাকা, 117 টাকা, 50 পয়সা কম, 116 টাকা 50 পয়সা দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন অন্যরা যখন মানে বেশি পাচ্ছে, এবং আমাদের এই
আগামী মাস থেকে 9% আবার বাড়তি বেতন দিতে হবে। সো এই টাইমে যদি ডলারের দামটাও মানে আমাদের জন্য আলাদা কিছু করতে বলছি না, আমি বলছি বাজার ব্যবস্থার উপরে, বাজার ব্যবস্থা যেটা আছে সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি ডলারের দামটা পুনর্নির্ধারণ করা হয়, তাহলে গার্মেন্টস মালিকদের একটা রিলিফ হবে এই টাইমে, যে এই জায়গাটাতে যাতে আমাদের ডলারটা, হ্যাঁ মানে আপনার প্রবাসী যারা আসে তাদেরকে আপনি 1 টাকা 2 টাকা বেশি দেন, প্রবাসীরা কিন্তু আমি এমন মেইল দেখেছি তো ওনাদের জন্য আছে যেটা, সেটা হলো যে ইনসেন্টিভ, নগদ প্রণোদনা, যেটা সেটা আপনাদেরও রপ্তানি কারো আলাদা আছে। আমি সেই জন্যই বলছি যে সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু রেটটা মানে এত কম, এবং যদি বাজার থেকে যখন আমার কম হয় তখন আমার একটু কষ্ট লাগে এই কারণে, যেহেতু আমার উপরে খরচের চাপটা অনেক বেড়ে গেছে। এখন যদি মানে ব্যাপারটা এরকম যে সবাই যদি 117 টাকা পাইতো আমার হয়তো খারাপটা লাগতো না, কিন্তু আর সবাই অনেক বেশি পাচ্ছে, আমরাই একলা মানে এত কম পাচ্ছি, তখন তো আপনার ভিতরে একটা মানে সাধারণ মানুষের তো একটা ধারণা হবে যে আপনারা এখন লাভবান হচ্ছেন কারণ ডলার দাম বেড়ে গেছে এবং আমার বেতন কেন বাড়াচ্ছেন না, এরকম তো আছে, এরকম ধারণা তো আছে। আচ্ছা, আমি একই রকম ভাবে একটু জিজ্ঞেস করে আসি, মাসুদ রিয়াজ, বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া যাচ্ছে না কেন? বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া যাচ্ছে না কয়েকটা কারণ। একটা হলো মানে যেটি আমরা বাজার ব্যবস্থা বলতে ফ্রি ফ্লোটিং, ফ্রি একেবারে সম্পূর্ণ ডলারের দাম বাজারে আছে, সম্পূর্ণ ফ্রি ফ্লোটিং। বিষয়টা হলো এইটা মানে করাটা উচিত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু করার জন্য যে এই সময়টা সেটা হয়তো রাইট না। এটার কারণ তাহলে এটা আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক গভর্নরও এই কথা বলেছে, IMFও কিছুটা এটার সাথে, যদিও তারা প্রেশার দিচ্ছে ফ্রি ফ্লোটিং যত দ্রুত পারো করো, কিন্তু মাঝে মাঝে আবার এগ্রি করে। আমার ফ্রি ফ্লোটিংয়ে গেলে ধরেন আমি নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, অফকোর্স এক্সপোর্ট আমার এমপ্লয়মেন্ট, আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিংসের মূল একটা চ্যানেল, কিন্তু অ্যাজ এ মানে পপুলেশন, অ্যাজ এ নেশন আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমার ইম্পোর্ট, আমার ইভেন কৃষির যে প্রোডাকশন সেটার উপকরণগুলোও কিন্তু আমাকে ইম্পোর্ট করে আনতে হয়। এক্সপোর্টের যে মানে কনসাইনমেন্ট, সেখানে আমাকে কিন্তু লজিস্টিক্স কস্ট ডলারেই পে করতে হয়। সুতরাং আমার কিন্তু এই আমি ফ্রি ফ্লো করে দিলে, আমার যদি ফ্রি ফল শুরু হয়, হতেই পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সেটাকে তখন চেক দেওয়ার জন্য বা সেটাকে সামাল দেওয়ার জন্য সেন্ট্রাল ব্যাংকের কিছু ইনস্ট্রুমেন্ট বা শক্তি প্রয়োজন হয়। এই মুহূর্তে সেই শক্তিটা নাই। তার মানে হলো আপনি আসলে যেটা বলছেন সেটা হলো যে মূলত বাজার ব্যবস্থা আমরা যেতে পারছি না, এবং এটা বিগত সরকার, ফরেন রিজার্ভ আমার খুব দুর্বল এই মুহূর্তে। বিগত সরকার দীর্ঘদিন ধরে এটা একটা ভুল নীতির ভিতরে ছিলেন, যে আমরা নিতে পারতাম 17, 18, 19, ওই সময় আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। তখন আমরা ফ্রি ফ্লোটিং এর কাছাকাছি নিয়ে 1 বছর 6 মাসের মধ্যে ফুল ফ্রি ফ্লোটিং এ চলে যেতে পারতাম। ওই সুযোগটা আমরা নষ্ট করেছি। ওই সুযোগটা আমাদের এখানে নাই। কিন্তু জনাব ফজলুল হক যেটা বলছিলেন সেটা হলো যে যদি আপনি রেমিটেন্সের জন্য যদি আপনি ডলার কিনেন, আমরা সাধারণ ভাষায় বলছি যে রেমিটেন্সের জন্য যদি আপনি ডলার কিনেন 123 টাকা, 27 টাকা বা 130 টাকায়, ডিসক্রিপেন্সি হওয়া উচিত না। মানে এক্সপোর্টার কেন 117 টাকা পাচ্ছে? তার মানে কি দেখেন, আনঅফিশিয়ালি আমরা মাল্টিপল রেট প্রমোট করে যাচ্ছি। মাল্টিপল রেট ইজ নেভার গুড। ডলার সেলসের জন্য একটা রেট থাকবে, পারচেজের জন্য একটা রেট থাকবে, ছোট্ট একটা ব্যান্ড থাকতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু আনঅফিশিয়ালি আমি মাল্টিপল রেট প্রমোট করছি। মাল্টিপল রেট তো এইটা কখনোই একটা গুড ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের সাইন না। তার মানে আপনি 2024 সালের কনক্লুশনে, আমি যদি বলি যে কনক্লুশনে আপনি যেটা বলছিলেন যে ওয়ান অফ দ্য পজিটিভস বা ইতিবাচক দিক হলো যে আপনার আমার বিনিময় হার একটা স্থিতিশীলতা, সেটা বেশ কয়েক মাস ছিল, কিন্তু সেইটা শেষের দিকে টেকসইভাবে এটা এই ডিসেম্বর মাসে এসে আর খুব টেকসইভাবে হয়নি। আমি একটু প্রসঙ্গ ধরে ফজলুল হক আপনাকে যদি জিজ্ঞেস করি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু বুঝি সেটা হলো যে ওই স্থিতিশীলতা আনতে গেলে বা টেকসইভাবে স্থিতিশীলতা আনতে গেলে বড় জায়গা হবে যে আমার রপ্তানি বাড়ানো ছাড়া তো কোনো, সেই অর্থে আমি মানে প্রথম চাওয়া হবে রপ্তানি বাড়ানো। কি পরিস্থিতি আছে রপ্তানি? আমরা তো কাগজে পত্রে দেখছি আপনার 8% মতন রপ্তানি। আমি অভিজ্ঞতা যদি বলি, মার্কেট ইজ গ্রোয়িং, মানে যদি ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, নর্থ আমেরিকা, ইউরোপ, ওইখানে ডিমান্ড বাড়ছে, তার মানে আমাদের এখানে সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু সুযোগটা কাজে লাগানোর যে অবস্থা, সেই জায়গাতে আমরা পিছিয়ে যাচ্ছি। আপনি দেখেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস হাব যেটা আশুলিয়া, গাজীপুর, যে এলাকাটা, সেই এলাকাটাতে কিন্তু অস্থিরতা এখনও কম বেশি আছে। পত্রিকায় হয়তো নিউজ এভাবে এখন আর আসে না, কারণ তারা হয়তো একই নিউজ লিখতে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে 2টা 1টা কারখানা অলমোস্ট এভরিডে, 5টা কারখানা, 7টা কারখানা, ওই এলাকাটা
মানে বন্ধ থাকে বিভিন্ন কারণে। আমরা একটা খবরে দেখলাম যে প্রায় 100টির মতো কারখানা বন্ধ হয়ে গেছে। সেটা তো আরেক জিনিস, একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। আর হলো যে যেগুলো চালু আছে সেইগুলো সবাই প্রতিদিন কেউ শিওর না যে আপনি শিওর না যে আপনার কারখানাটা কালকে সকালবেলা চলবে। তো এইরকম যখন একটা অনিশ্চয়তা, এবং সেটা হচ্ছে বাংলাদেশের 3টা গার্মেন্টস হাব, একটা যদি এই আশুলিয়া কেন্দ্রিক মানে গাজীপুর সাভার এই অঞ্চলটাকে ধরি, একটা নারায়ণগঞ্জ, একটা চিটাগং, মানে এটা হচ্ছে বাই ফার দ্য বিগেস্ট। বাকি দুটার চাইতেও তিনটা সবচেয়ে বড়, ওই দুইটার সমন্বয়ের চাইতে এটা একাই হচ্ছে বড়। তো এখন এই সবচেয়ে বড় হাবটা যখন এরকম আন্ডার মানে ডিস্টারবেন্স থাকবে, আন্ডার আনসার্টেনিটি থাকবে, তখন বায়াররা তো একটু কশাস হবে, একটু ওরিড হবে টু প্লেস দ্য অর্ডার্স। কারখানা বন্ধ থাকার প্রধান কারণ কি? কারখানা বন্ধ হওয়ার একটা এই যেটা হলো দুইটা দিক। একটা হচ্ছে যে অনেকেই কারখানা আর চালাতে না পেরে মানে তারা বন্ধ করে দিচ্ছে, সেটা একটা জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে যে কারখানা চালানোর তার সক্ষমতা আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন কারণে, সেটা কখনো যৌক্তিক বাট বেশিরভাগই অযৌক্তিক কারণে। যৌক্তিক বলছে এই কারণে যে কয়েকটা কারখানা আমরা জানি যে যারা গত 1 মাস 2 মাস বেতন দিতে পারে নাই, তো সেইখানে আন্দোলনটা আমি একজন নাগরিক হিসেবে বলবো যে সেই আন্দোলনের একটা যৌক্তিকতা আছে। এখন কতদূর ভায়োলেন্ট হবে সেটা ভিন্ন আলাপ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আন্দোলনের খুব বেশি যৌক্তিকতা নেই। এবং এরকম একটা পরিস্থিতিতে বায়ারদের একটা অনিশ্চয়তা আছে, এবং যেটা আমি বলছিলাম যে 9% মজুরি বৃদ্ধি করা হয়েছে, এবং বারবার একই কাজ। এই কথাটা আমি পার্সোনালি বলতে টায়ার্ড, যে যখনই মজুরি বৃদ্ধি করা হয় কখনোই সময় দেওয়া হয় না মালিকদেরকে এই যে বাড়তি টাকাটা জোগাড় করার জন্য একটা যে মানে প্রস্তুতি, মেন্টাল প্রস্তুতি বলেন, ফিজিক্যাল প্রস্তুতি বলেন। 2 সপ্তাহ আগে ঘোষণা হলো যে মানে জানুয়ারি 1 তারিখ থেকে এই টাকাটা দিতে হবে। এখন এর ভিতরে তো বায়ার আমাকে 2 টাকা বাড়তি দিবে না, তাহলে বাড়তি টাকা তো আমাকে কোথাও থেকে মানে ধার করতে হবে, না হলে কোথাও আল্লাহ জানে কীভাবে হয়ে যাবে হয়তো। হ্যাঁ, ধার দেনা করে ওই আবার না হলে আরও কিছু কারখানা আবার দেখবেন সামনের মাসে গিয়ে যখন ঠিকমতো বেতন দিতে পারছে না, তখন বা হয়তো বাড়তি 9% দিতে পারবে না অনেকেই, সেটা নিয়ে আবার একটা মানে ঝামেলা তৈরি হবে। সো সুতরাং একটা মানে একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে, প্রেডিক্টেবিলিটি একটা বড় বিষয়। এবং এটা বলতে চাই মার্কেট ইজ দেয়ার, অপরচুনিটিজ আর দেয়ার, অপরচুনিটি আছে, কিন্তু আমাদের মানে গ্রহণ করবার সক্ষমতা, দেশের ভেতরের যে চ্যালেঞ্জগুলো আছে সেইগুলো বড় করে আসছে। আমরা ফিরবো আলোচনায়। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম 2024 সালের অর্থনীতি কেমন আছে, আলোচনায় ফিরবো, একটা বিরতি নিচ্ছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম 2024 সালের অর্থনীতি কেমন যাচ্ছে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে আলোচনা করি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে উপস্থিত আছেন ডক্টর মাসুদ রিয়াজ। বিরতির আগে ফজলুল হক বলছিলেন যে সম্ভাবনা আছে, কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতার কারণে রপ্তানি খাতের কিছুটা আশঙ্কা ওনারা দেখছেন। আপনি আলোচনা করছিলেন বিরতির আগে যে আমাদের বৈদেশিক লেনদেনের পরিস্থিতি। এরপরে বলতে চাচ্ছিলেন আমার মনে হয় যে 2024-এর জনগণের জন্য সবচাইতে বড় চিন্তার জায়গা মূল্যস্ফীতির কথা। ওনারা যেটা বলছেন যে শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য ওনার পক্ষ থেকে বলছেন যে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত হচ্ছে, কোথা থেকে দেব সেই ইস্যু আছে। শ্রমিকদের কথা যদি বলি বা সাধারণ মানুষের কথা বলি, তার জন্য তো মূল্যস্ফীতি বড় ইস্যু। নিশ্চিতভাবে, কারণ মূল্যস্ফীতি প্রায় 2.5 বছর ধরে ক্রমাগতভাবে উচ্চ
মূল্যস্ফীতি বিরাজ করছে এবং ক্রমাগতভাবে বাড়ছে। এর মাঝখানে যেটা বলছে যে 9% মজুরি বৃদ্ধি হবে, মূল্যস্ফীতি তো 9% অনেক বেশি। আপনার 13.8% বোধহয় ফুড ইনফ্লেশন, আর 11-12 কাছাকাছি আপনার জেনারেল ইনফ্লেশন চলে গেছে। এখন এইটা তো একটা বড় প্রবলেম, কারণ আমরা একটা ভিশাস সাইকেলের মধ্যে, দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। এই অর্থনৈতিক সমস্যা একটা থেকে আরেকটা মানে ইন্টারলিঙ্কড, একটার সাথে আরেকটা। আমার মূল্যস্ফীতি বাড়ার একটা বড় কারণ ছিল আমার ডলারের ডেপ্রিসিয়েশন হয়েছে প্রায় 40% অফিসিয়ালি এখন পর্যন্ত। আমি নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার ইম্পোর্টস দাম বেড়ে গেছে। আমার ইন্টারেস্ট রেটকে ধরে বেঁধে রাখা হয়েছিল বেশ কয়েক বছর, এটা মাত্র ফুললি ফ্রি হয়েছে এই বছরের প্রথমার্ধে গিয়ে, হ্যাঁ, যেটা হয়তো 2022-এই, মানে এটাকে কখনোই ক্যাপ দেওয়া উচিত ছিল না। বিগত সরকারের একটা অনেক ভুল অর্থনৈতিক সিদ্ধান্তের মধ্যে এটাও একটা ছিল, এবং বেশিরভাগ সিদ্ধান্ত আসলে ভুল তো হয় হচ্ছে না বুঝে ভুল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো এগুলো জানা ইচ্ছাকৃত ভুল ছিল, কাউকে না কাউকে বেনিফিট দেওয়ার জন্য। এটাও 6-9টাও ধরে নেওয়া হয় তৎকালীন ব্যাংকিং সেক্টরের যে নেতারা এবং তাদের ব্যাংকগুলো ছিল তাদেরকে একটা বেনিফিট দেওয়ার জন্য, বিশেষ সুবিধার জন্য। কিন্তু এইটা যখন আপনার মূল্যস্ফীতি বাড়া শুরু করলো 22 সালের শুরু থেকেই, তখনই যদি এটাকে অ্যাডজাস্ট করা হয়তো তার উইদিন ফিউ মান্থস, তাহলে হয়তো এটার একটা সুফল আমরা পেতাম। এটা ফাইনালি যখন ফুল মানে ক্যাপ লিফট করলো, এটা হয়ে ততদিনে প্রায় 2 বছর দেরি হয়ে গেছে। সো ওই দেরির জন্য আমরা এটার সুফলটা পাচ্ছি না। এটা একটা হলো যে সময় লাগে, আরেকটা হলো যে এই ইন্টারেস্ট রেট একাই এটাকে সমাধান করতে পারবে না, কারণ এই চৌবাচ্চাটা, ইনফ্লেশন নামক চৌবাচ্চাটায় আরও কিছু ছিদ্র আছে। সেটা কি, আপনার ওই দুষ্ট চক্রের মধ্যে লিঙ্কড। আমার এই যেহেতু ফরেন এক্সচেঞ্জে আমার একটা ডিফিকাল্ট অবস্থা, রিজার্ভ খুবই কমে গেছে, সেই জন্য আমাকে সঙ্গত কারণে ইম্পোর্ট কম্প্রেশন বা ইম্পোর্টে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করতে হয়েছিল 22 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে। তো সেই সময় এটা আনএভয়েডেবল ছিল, কিন্তু উই অল হোপড যে এটা তাড়াতাড়ি স্বল্পকালীন হবে, কিন্তু সেইটা এখন পর্যন্ত 2.5 বছর, 2 বছরের বেশি। সামান্য কিছু রিল্যাক্সেশন গত 2-3 মাসে হয়েছে, বিশেষ করে রোজাকে সামনে রেখে 14টা আইটেমের একটু রিল্যাক্স করেছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু ইম্পোর্ট কম্প্রেশন এখনো আছে, যার ফলে আপনার সাপ্লাই, মার্কেটের যে যোগান, সেখানে একটা বড় ইমব্যালেন্স আছে। এবং এই যতদিন এই যোগান সাপ্লাই এটা ঠিক না হবে, ডিমান্ডের সাথে সামঞ্জস্য রেখে, আমি কিন্তু ইনফ্লেশন কমার কথা চিন্তা করতে পারবো না। আরও একটা জিনিস ইনফ্লেশনকে কমতে দিচ্ছে না, এবং এটা 5ই অগস্ট পর্যন্ত এটা এগেইন ওই যে ইচ্ছাকৃত ভুলের মধ্যে ছিল, এটা টু বেনিফিট এগেইন কোনো না কোনো অলিগার্ক বা তাদের কন্ট্রোল ব্যাংকে টাকা ছাপানো হয়েছিল প্রচুর, কারণে অকারণে, বেশিরভাগই অকারণে। ওই ব্যাংকগুলোকে সাপোর্ট, বা একদিকে লুট হয়েছে এবং সেই লুটকে সাপোর্ট, মানে সেই ব্যাংকগুলোকে ধরে রাখার জন্য শুধুমাত্র গত অর্থ বছরেই 60,000 কোটি টাকা ছাপিয়েছে। এখন এই বর্তমান বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিল 5ই অগস্টের পরে, তারা মোটামুটি টাকা ছাপানোটা মাসিক ভিত্তিতে বন্ধ রেখেছিল, কিন্তু আমরা দেখলাম এই মাসের শুরুতে গিয়ে তাদেরকে আবার ছাপাতে বাধ্য হয়েছে তারা 22,000 কোটি টাকার উপরে। কারণ এই মানে এত নড়বড়ে অবস্থায় যদি ব্যাংক দু একটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ব্যাংক রান যেটাকে বলি, সেই ব্যাংক রানের সৃষ্টি হয়ে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে আমি বাট এটা আরো ভালো হতো যদি বাংলাদেশ ব্যাংক এই টাকা ছাপানোর সিদ্ধান্তটা, এই যে 8টা-9টা ব্যাংক, এটা বোধহয় 6টা ব্যাংকের, সেই 8-9টা ব্যাংক যেটার অবস্থা সঙ্গীন, তাদের মধ্যে 6টা ব্যাংককে এই টাকাটা দিয়েছে। আমি খুশি হতাম যদি এই 22,000 কোটিটা এই টাকাটা ছাপানো হতো আফটার আ প্রপার অ্যাসেসমেন্ট ওই 8টা বা 9টা ব্যাংকের, তাদের ড্যামেজ কতটুকু, তাদেরকে দাঁড়া করাতে গেলে কি লাগবে, কে দাঁড়াবে কে দাঁড়াবে না, তার ভিত্তিতে যদি টাকা ছাপানোটা হতো, তাহলে এটা একটা ইনফর্মড ডিসিশন হতো। এখন একটু অন্ধকারে ডিল মারা হয়ে গেছে। আমি ফেরত আসবো ফজলুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি, সাধারণভাবে ব্যবসায়ী পর্যায় থেকে যারা ব্যাংকের হয়তো উদ্যোক্তা না কিন্তু অন্য ব্যবসা করেন, ব্যাংক খাতের পরিস্থিতি তাদের জন্য মানে কি ধরনের সমস্যা তৈরি করছে, বা তারা কিভাবে এটাকে দেখছেন? তারা যেটা মানে আমার মনে হয় যে অলমোস্ট সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত বলতে পারেন, এই অর্থে যে প্রথমত হচ্ছে 2টা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে যে প্রবলেম ব্যাংক হচ্ছে, যেটা 8টা ব্যাংক আমরা বলি যে প্রবলেম ব্যাংক, এদের তো ব্যাংকিং কার্যক্রম মানে রপ্তানির সঙ্গে জড়িত যারা, তাদের ছাড়া আর বড় বড় গ্রুপ, এদের ছাড়া কিন্তু অন্যরা মানে যারা নিজেদের একটা আলাদা প্রভাব প্রতিপত্তিতে তারা ব্যাংকের থেকে সার্ভিসটা নেয়, তারা বাধাগ্রস্ত হচ্ছে। এবং 2-1টা ব্যাংক ছাড়া অন্যান্য সব ব্যাংকই কিন্তু
অনেকগুলো ব্যাংকে মানে আপনার বোর্ড রিফর্ম করা হয়েছে, অনেকগুলো ব্যাংকে করা হয়নি, কিন্তু সবাই কশাস হয়ে গেছে আগের চাইতে। সো ওইটা স্মুথ মানে ডেলিভারেশন অফ সার্ভিসের ক্ষেত্রে ওইটা কিন্তু একটা ব্যবসায়ীদের পক্ষ থেকে এখন এই ব্যাংকগুলো আমি যেটা বুঝি যে রিকভারির জন্য একটা বড় প্রয়োজন হলো এই প্রবলেম ব্যাংক যেগুলো আমরা বলতে পারি, যেগুলো বিপদে আছে, তারা এখন পরিবর্তনের ভিতর দিয়ে ভালো ব্যবসা করে হয়তো বের হয়ে আসতে চাবেন, হ্যাঁ, কারণ তাদের এই কনফিডেন্সটা দরকার হবে। কিন্তু ব্যবসায়ী পক্ষ থেকে আমরা আবার একটা তাদের আশঙ্কা রয়েছে যে আমি এই মানে এই ব্যাংকগুলোর সাথে এখন যদি আরও ট্রানজাকশনে যাই, খুব স্বাভাবিক, কারণ সেও তো তার ব্যবসার স্মুথ মানে এটাও চাইবে, যে স্মুথ ট্রানজ্যাকশনটা চাইবে। এটা কি একটা ক্যাচ-22 পরিস্থিতি? অনেকটা এইরকম। এবং আমি মাসুর ভাইয়ের সঙ্গে এক জায়গায় একমত, যদিও আমি এক্সপার্ট নেই ব্যাপারে, যে এই 22,000 কোটি টাকা ছাপানোর ফলে প্রবলেম সলভ হয়ে গেছে। মানে আমার যারা বন্ধুবান্ধব ব্যাংকিং সেক্টরে আছেন তাদের কাছ থেকে শোনা এবং আমার নিজস্ব অ্যানালাইসিস, এটা কিছুই হয় নাই, এটা মানে মরুভূমিতে পানি ঢালার মতোই হয়েছে। ইটস এ ম্যাটার অফ টাইম যে এগুলো আবার আপনি এই অর্থ চেয়ে বসবে বা অর্থের সংকট হবে। সুতরাং এটার একটা প্রপার অ্যাসেসমেন্ট হয়তো দরকার ছিল, আদৌ এদের কেউ রিকাভারেবল কিনা, হ্যাঁ, না হইলে অন্য ব্যাংকের সঙ্গে মার্চ করা, অন্য কোনো ভিন্ন সলিউশন, হ্যাঁ, মানে জাস্ট একেবারে এটা হচ্ছে ইজিয়েস্ট পসিবল সলিউশন, যে টাকা নেই, টাকা ছেপে দিয়ে দাও, হ্যাঁ। মানে আমি যেমন অনেক সময় বলি আর কি, আমার থিওরি যে সবচেয়ে ভালো সলিউশনটা হয়তো ইজি না, ভালো সলিউশনটা হয়তো একটু কষ্টকর, যেটা ওইখানে পৌঁছতে গিয়ে আপনাকে অনেক কিছু করতে হবে, একটু বাড়তি শ্রম দিতে হবে, বাড়তি মেধা ব্যয় করতে হবে, বাড়তি খাটনি করতে হবে। সো ভালো সলিউশনটা সবসময় নর্মালি ইজিয়েস্ট হয় না, তো এইটা আমরা ইজিয়েস্ট সলিউশনে গেছি। সো এটা মেবি নট দ্য বেস্ট সলিউশন। সো ব্যাংকিং খাতের এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি, যদিও আমরা একটা জিনিস ভালো যে আগস্ট অভ্যুত্থানের পর যেরকম একটা ভয়াবহ ধসের আশঙ্কা অনেকে করেছিলেন, সেইখান থেকে আমি বলবো যে ব্যাংকের যারা নেতৃত্বে আছেন তারা একটা সেই ধসটাকে ভালোভাবে সামাল দিতে পেরেছেন, একটা ইতিবাচক ধারা, জনগণের আস্থাটা পুরোপুরি না হলেও অনেকখানি তারা ফেরাতে পেরেছেন। সো বাট এইটা আমার মনে হয় যে অনেক কাজ করার বিষয় আছে। এখন ব্যাংকিং কমিশন, সেটা আপনারা যারা এক্সপার্ট ব্যাংকটি আরও বেশি মানে গভীরভাবে কাজ করেন তারা বলতে পারবেন সে কমিশনের কি হবে। আসলে এছাড়া যদি আমি বলি, সামনে 2025-এ আপনি মনে করেন যে ব্যাংক খাতের বা মূল্যস্ফীতির দিকে কিছুটা ইতিবাচক পরিবর্তন হবে? মূল্যস্ফীতির আমি এই মুহূর্তে মনে করি মেইন সলিউশন হলো, একটু আগে যেটা বলছিলাম, সাপ্লাই বাড়াতে হবে। সাপ্লাই বাড়াতে গেলে আমার ইম্পোর্ট ক্যাপাবিলিটি ফরেন এক্সচেঞ্জের দিক থেকে সেটা এখনের তুলনায় একটু শক্তিশালী হতে হবে। তো সেটা যদি আগামী 6 মাসের মধ্যে আমার ফরেন রিজার্ভ, যদি আমি একটা নাম্বারই বলি, একদম অ্যাপ্রক্সিমেট নাম্বার, মানে খুব সুনির্দিষ্ট না, $5 থেকে $7 বিলিয়ন আমরা যদি রিজার্ভে অ্যাড না করতে পারি নতুন করে অ্যাডিশনাল আগামী বছর উইদিন 6 মান্থস, নেক্সট 6 মান্থসের মধ্যে, আমার কিন্তু ইম্পোর্ট নর্মাল লেভেলে নেওয়াটা ডিফিকাল্ট হবে। কারণ আমি এবং এই এখন এক্সপোর্ট 8-9% গ্রোথে আছে, আমি 20% গ্রোথ এক্সপেক্ট করি না। কারণ ফজলু ভাই বললো ইন্ডাস্ট্রিয়াল আনরেস, গ্যাসের শর্টেজ আছে। আমি আপনাকে একটা প্রশ্ন, যে আপনি যেই বলছেন যে একটা $4-5 বিলিয়ন আপনাকে, $5 থেকে $7 বিলিয়ন, এইটার তো মূল একটা কারণ ছিল যে রিজার্ভ বাড়াতে গিয়ে অতিরিক্ত একটা চাহিদা তৈরি হয়েছে, যেটা কেন্দ্রীয় ব্যাংকই তৈরি করেছে, এবং তারপরে কিছুটা হয়েছে বলে আমরা শুনছি আর কি। এই ধরনের, যদিও কেন্দ্রীয় পক্ষ থেকে স্পষ্টভাবে সেই ধরনের কোনো আসলে আমরা নির্দেশনা পাই নাই। তো সেই মানে সেইটা কি আরো ফার্দার একটা চাপ তৈরি করবে কিনা, এই আশঙ্কাটা তো করবে না। রিজার্ভটা বাড়াতে গেলে ডলারটা পাওয়ার বিভিন্ন ওয়ে আছে। এখন গত 2-3 সপ্তাহে যে ফরেন এক্সচেঞ্জে চাপটা পড়েছে, এইটা রিজার্ভ বাড়ানোর যে স্পেসিফিক পন্থা অ্যাপ্লাই করেছে সেটার জন্য, সেটা হলো সেন্ট্রাল ব্যাংক সরাসরি সেই ডলার কিনতে গেছে। এখন কেনার কারণে ডিমান্ড বেড়ে গেছে সাডেনলি মার্কেটের মধ্যে, খেয়াল করে। এবং একই সময় তারা রিজার্ভটা যাতে বাড়ে, ওরা বিক্রি একেবারেই মিনিমালে নিয়ে এসেছিল, তো যার ফলে ডিমান্ড বেড়েছে, সাপ্লাই অলমোস্ট নাই ডলারের, মানে এক্সট্রা সাপ্লাই, আপনার দামটা বেড়ে গেছে। এই $5-7 বিলিয়ন এটা কেনে সম্ভব না। এটা বাজেট সাপোর্ট, $5-7 বিলিয়ন কোত্থেকে আসবে? এটা একমাত্র ওয়ে বাজেট সাপোর্ট ছাড়া এটা, কারণ এক্সপোর্ট আর রেমিটেন্স, বাজেট সাপোর্ট দর্শকদের জন্য, যে মানে সাধারণত কোনো বড় দাতা সংস্থা বা দাতা দেশ
তাদের থেকে একটা বড় অঙ্ক সাধারণত দাতা সংস্থা হলে একটা রিফর্ম প্রোগ্রামের এগেনস্টে এটাকে এগ্রি করা হয়, সংস্কার প্রোগ্রাম। দাতা দেশ অনেক সময় এটা আরেকটা দেশকে মানে বন্ধু প্রতিম দেশকে দিয়ে থাকে, কিন্তু এইটা ছাড়া আমি, কারণ এক্সপোর্ট এবং রেমিটেন্স যদি গ্রোথের ধারাতেও থাকে, এটা দিয়ে আপনি অ্যাডিশনাল 5 বিলিয়ন পাবেন। আমরা তো এখন আমি যতটুকু জানি এবং আপনিও জানেন নিশ্চিতভাবে, এখন আমাদের বিশ্ব ব্যাংকের কথা বলি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কথা বলি বা IMF এর কথা বলি, সবার সাথে আমার চলমান বাজেট মানে আমি কিন্তু এটার অতিরিক্ত বলছি, এইটার অতিরিক্ত আরো $4-5 বিলিয়ন মানে বা 7 বিলিয়ন পর্যন্ত আপনি বলেছেন, 4-5 আমি যদি $4-5 বিলিয়ন, এইটা যদি আসতে হয় মানে, এবং এটা একবারে আসতে হবে 6 মাসের মধ্যে, 6 মাসের ভিতরে, এটা 3 বছরে আসলে আমার লাভ হবে না। সেটাই বলছি যে IMF আমাকে এখন যে ঋণ দিচ্ছে 4 বছরের, তাতে এইবারে আমাকে মানে নেক্সট কিস্তি যেটা দিবেন সেটা $1 বিলিয়ন Right. হ্যাঁ, তো সেই অর্থে আপনার মানে $600 মিলিয়ন মতো, $650 মিলিয়ন দিবে। তো অন্য $4-5 বিলিয়ন বাকিরা দিতে গেলে কি সেইটার জন্য কি আমার প্রস্তুতি আছে বলে মনে করছেন? এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে। এই ধরনের বাজেট সাপোর্ট কিন্তু কিছু রিফর্ম তো আপনাকে কমিট করতেই হবে, এবং রিফর্ম তো আমাদের রিফর্ম প্রয়োজনের মানে রিফর্ম নিডসের অন্ত নাই। আমার চারিদিকে রিফর্ম, সেটা ফিসকাল মানে ট্যাক্স রিফর্ম বলেন, আমার এক্সপোর্ট কম্পিটিটিভনেস, কাস্টমস রিফর্ম, আমার বিজনেস রেগুলেশনস রিফর্ম, সাবসিডিজ, এনার্জি, ব্যাংকিং রিফর্ম। সো তাদেরকে দেওয়ার জন্য আমাদের রিফর্মের অভাব নাই। সব একসাথে করতে পারবো না, কিন্তু কিছু তো করা যাবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা নির্ভর করবে আমাদের নেগোসিয়েশন ক্যাপাবিলিটি। আচ্ছা, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি আমাদের অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে আজকে আলোচনায় উপস্থিত আছেন আমাদের ব্যবসায়িক নেতা ফজলুল হক এবং আমার সাথে আছেন ডক্টর মাসুর রিয়াজ। ফজলুল হক, সবার মনে যে চিন্তাটা যে অর্থনীতির রিকভারির একটা কথা আমরা বলছিলাম যে রপ্তানি বাড়াতে হবে, এটা আমি মনে করি। আর একটা যেই আলোচনার জায়গা সেটা হলো যে বিনিয়োগের পরিস্থিতি। আমি যদি এখন বিনিয়োগ শুরু না করি তাহলে আমার সামনে উৎপাদন বাড়িয়ে আমার অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে যে আমার পদক্ষেপগুলো থাকবে সেইটা তো আবার প্রলম্বিত হয়ে যাবে। বিনিয়োগ পরিস্থিতি কেমনভাবে দেখছেন? আমি যদি মধ্যে কথা বলি যে বিনিয়োগ পরিস্থিতিটা খুব পজিটিভ না, এটার অনেকগুলো কারণের ভিতরে একটা হচ্ছে যে যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ল অ্যান্ড অর্ডার এখনও মানে সেটেলড না। আপনার গ্যাস সাপ্লাই ইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই, এই দুইটাই কিন্তু বিনিয়োগের সঙ্গে একেবারে ডিরেক্টলি কানেক্টেড, মানে মোস্টলি। মানে আপনি যদি
মানে গ্যাস হয়তো সব জায়গায় লাগবে না, বাট যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের সরবরাহ গ্যাস সরবরাহ তো লাগবেই, হ্যাঁ লাগবেই মোটামুটি। প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে একটা কমিশন হয়েছে, যে এস এ মুর্শিদের নেতৃত্বে একটা কমিশন হয়েছে যে কীভাবে ইকোনমিক রিকাভারি করা যায়, এবং ওইখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে একটা মানে সেশন ছিল, আই ওয়াজ ইনভাইটেড দেয়ার, এবং সেখানেও আমি এই কথাটাই বলেছি যে এনগেজমেন্ট উইথ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট সেক্টরের একটা মানে একটা দূরত্ব এখনও আছে, হ্যাঁ এই দূরত্বটা যতক্ষণ না ঘুচবে, হ্যাঁ কারণ গভর্নমেন্ট হচ্ছে অভিভাবক অফ দ্য কান্ট্রি, হ্যাঁ অভিভাবক যদি সন্তানদের, বা আমি যদি এটা পরিবারকে যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, পরিবার এই সন্তানকে যদি দূরে রাখে, ওই সন্তানের পক্ষে ভালো রেজাল্ট করা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে, হ্যাঁ। তো আপনি আমার কাছে ভালো রেজাল্ট চাচ্ছেন অভিভাবক হিসেবে, বাট ইন্টারাকশানটা আরও বাড়ানো দরকার। এই যদি আমি এইভাবেই বুঝাই, আমি এটা দোষ দিচ্ছি না, গভর্নমেন্টের কাছে হয়তো তারা অনেক এজেন্ডা নিয়ে আছেন, কিন্তু এবং মোস্টলি এগুলি পলিটিক্যাল এজেন্ডা, বাট ইকোনমি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং আপ টু সাম এক্সটেন্ট ইভেন ইট মোর ইম্পর্টেন্ট দেন পলিটিক্যাল ইস্যুস। কারণ আপনি পলিটিক্যাল ইস্যুস যেগুলি নিয়ে কথা বলেন, আপনি দেশ কে চালাবে, কীভাবে চালাবে, সেটার দিকে শেষ পর্যন্ত কিন্তু আবার ইকোনমির কাছে আপনাকে ফিরতে হবে, যে ইকোনমি কীভাবে আছে অবশ্যই, এবং পলিটিক্যাল পারফরমেন্সটা আলটিমেটলি ইকোনমিক সিচুয়েশন দিয়ে কিন্তু লোকজন না, সাধারণভাবে মানুষের জীবনযাত্রায় তো সঙ্গে ইকোনমি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এতক্ষণ ধরে আপনি মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছেন, দ্যাট ইজ দ্য মানে অ্যাবসলিউটলি ইকোনমিক টার্ম, হ্যাঁ। এবং এইটা যেমন ধরেন আগামী 5-6 মাসে হয়তো খুব বেশি কমার, মানে আমরা যেটা বলছেন যে আমরা হয়তো খুব বেশি কমবে আশা করতে পারছি না, বাট তারপরেও আমি সবসময় আশাবাদী লোক, সবসময় পজিটিভ লোক। আমি মনে করি যে আমাদের এক্সপোর্টের, আবারও বলি যে অপরচুনিটিজ আর দেয়ার, এবং যদি এই মানে আমরা যে দুষ্ট চক্রটা, অর্থনীতির ব্যবসায় যে দুষ্ট চক্রটা, তারা বিতাড়িত, পলাতক যেভাবেই বলেন, এবং এই সময়ে অন্য যারা ব্যবসায়ী আছে তাদেরকে যদি সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ করা হয়, তাদেরকে যদি এনকারেজ করা হয়, আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট পরিস্থিতি যেটা আপনি বলছেন সেটাও খুব তাড়াতাড়ি ভালো হওয়া সম্ভব, এবং এর ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগটা সরকারকে নিতে হবে। আচ্ছা, মাসুর রিয়াজ, আপনার কাছেও জানতে চাইব যে সামনের দিনগুলোর পরিস্থিতি। আপনি একটা তো হলো যে আমার কিছু ইন্ডিকেটর ইতিবাচক কিছুটা পরিবর্তন এসছে। আমি রেমিটেন্স প্রবাহ, যদিও রপ্তানির প্রবৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফজলুল হক, কিন্তু কিছুটা প্রবৃদ্ধি তো সেখানে আছে 8% মতন। আপনি কিভাবে দেখছেন যে আগামী 6 মাসে, আপনি যেটা একটা বলছেন যে মূল্যস্ফীতি অতখানি হয়তো চিন্তা হবে মানে কমে আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, বা একটা উচ্চ পর্যায়ে থাকতে পারে, কিন্তু অন্যান্য খাতে, ব্যাংকের খাতে আপনি বলছিলেন যে আরও দ্রুত কার্যক্রম পদক্ষেপ লাগবে। সামনের দিনের অর্থনীতি কেমন ভাবে দেখছেন, বিশেষত বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিনিয়োগ? আমি বৈদেশিক বিনিয়োগে খুব বেশি, যদিও এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বৈদেশিক বিনিয়োগের উপর অনেক জোর দিচ্ছেন, তারা তাদের যে বিনিয়োগ যে উন্নয়ন কর্তৃপক্ষ বা প্রধান উপদেষ্টার কার্যালয়, তারা অনেক মানে ভালো লক্ষ্য তারা এটার কথা বলেছে, কিন্তু এই বাস্তব পরিস্থিতি এরকম একটা সময় যেখানে গ্যাস শর্টেজ আছে, যেখানে এলসি ক্যাপিটাল মেশিনারির এলসি ওপেনিং কিন্তু প্রায় 41% ড্রপ করেছে আপনার জুলাই থেকে, আগের বছর নেগেটিভ, এবং জুলাই অক্টোবর যদি দেখি 41% ড্রপ করেছে। র মেটেরিয়াল সেখানেও ড্রপ আছে, ইন্টারমিডিয়েট গুডসে ড্রপ আছে। তো এই সময় ফরেন ইনভেস্টমেন্ট খুব বেশি আসবে না এই টাইমটাতে। আর আরেকটা হলো যে রাজনৈতিক একটা মানে অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট, তারা দেশে বিদেশে একটা ভালো গ্রহণযোগ্যতা আছে, তারপরেও বিনিয়োগকারী তো আসবে 20 বছর 30 বছরের বা লং টার্ম একটা টাইম ফ্রেমে। সে কিন্তু রাজনৈতিক সলিউশন কি হবে, ইলেকশন কখন বা কী হবে, এই সার্টেনিটিটা না পাওয়া পর্যন্ত কিন্তু নতুন ইনভেস্টমেন্ট ডিসিশন, বিশেষ করে ফরেন ইনভেস্টমেন্ট ডিসিশন, কিন্তু আমি শুধু ফরেন না, আমি বলবো ইভেন লোকাল নতুন ইনভেস্টমেন্ট ডিসিশন যেখানে ক্যাপিটাল ইন্টেন্সিটি অনেক বেশি থাকবে, সেই সিদ্ধান্তগুলো আমরা দেখবো না এই সময়। এখন তো একটা নির্বাচনের ধারণা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, হয়তো আগামী 1-2 মাসে এটার যখন ডেটসগুলো আসবে আমার মনে হয় তখন এটা ইনভেস্টর কনফিডেন্সগুলো আর একটু বাড়াবে। এখন একটা ধারণা আসছে, কিন্তু এখনও কিন্তু সুনির্দিষ্ট রোড ম্যাপ এখনও আসেনি, এটা একটা। তবে এই সময়টা আমি বলবো যে এক্সপোর্ট প্রবাবলি আমাদের জন্য একটা আশার আলো জাগিয়ে রাখবে। কিভাবে? একটু আগে ফজলুল হক সাহেব বলেছেন গ্লোবাল গ্রোথ ড্রাইভার কিন্তু পজিটিভ। রেডিমেড আমাদের যে এক্সপোর্ট পণ্যগুলো সেগুলোর, হ্যাঁ মানে ফ্যাশন প্রোডাক্টস, সেটা গার্মেন্টস হোক, আমরা যা উৎপাদন করি এটার চাহিদা বাড়ছে, তবে আমাদেরকে আছে একটা কিন্তু আছে, ওই যে
আমার যে ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট হচ্ছে, যেগুলো অনেকগুলো আমরা জানি এবং অনেকগুলো নীরবে হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু খুব দ্রুত এটাকে বাড়তে দেওয়া যাবে না, প্রশ্নই আসে না, এটাকে ইভেন চলতেও দেওয়া যাবে না। কারণ এটা যদি চলমান থাকে, আমার কিন্তু ডিসরাপশনের কারণে আমি ওই যে গ্লোবাল মার্কেটে যে আমার সুযোগ সৃষ্টি হয়েছে সেটা আমি ধরতে পারবো না, তখন সেটা ভিয়েতনাম বা অন্য আরেকটা দেশের কাছে চলে যাবে। এই এক্সপোর্টটা আমার জন্য একটা বড় সুযোগ তৈরি করে রাখবে, কিন্তু এটা আমাদেরকে ধরতেই হবে। আমাকে এক্সপোর্টে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অর্থনৈতিক বা ব্যাংকিং কোনো ধরনের ডিসরাপশন হোক, এটা হতে দেওয়া যাবে না। ফজলুল হক, আপনারা সরাসরি রপ্তানির সাথে যুক্ত আছেন, যদি এক্সপোর্ট সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হয় আগামী দিনে, আপনার কি পরামর্শ থাকবে যদি খুব দ্রুত? না, এক্সপোর্ট তো সবসময়, এক্সপোর্ট যে কোনো পৃথিবীর যে কোনো দেশেরই প্রধান এজেন্ডা থাকে তার এক্সপোর্ট বাড়ানো। সেটা আমেরিকাও চেষ্টা করে তার এক্সপোর্ট মানে কত বাড়ানো যায়। সো আমাদের তো এই 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 চাহিদার আরও অনেক বেশি। সো এইটার জন্য আমাদের আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, নট অনলি গ্যাস, টুগেদার উইথ ইলেকট্রিসিটি, কারণ এখন মানে শীতকালে আমরা ইলেকট্রিসিটির কথা ভুলে যাই, ইলেকট্রিসিটি বেটার থাকে, সামার আসলে বোঝা যাবে, সামার আসলে বোঝা যাবে। সো সেখানে একটা শর্টেজ আছে, আপনি জানেন। সো এইটা যাতে আনইন্টারাপ্টেড থাকে আগামী দিনে। এবং মাসুর ভাই যথার্থই বলেছেন যে যতগুলো জায়গায় আছে যে আপনার ব্যাংকিং সাপোর্ট যেগুলো দরকার, সেখানে আপনি আনইন্টারাপ্টেড সাপোর্ট যদি না পান টুগেদার উইথ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আপনি এনশিওর না করেন, তাহলে যিনি বায়ার ইউরোপে বা আমেরিকায় বসে আমার এখানে অর্ডার প্লেস করছে, উনি যখন দেখবেন যে ওনার অর্ডারটা যেই এলাকায় প্লেস করা হচ্ছে সেই এলাকায় ল অ্যান্ড অর্ডার ইজ আন্ডার বিগ কোশ্চেন মার্ক, এবং তাদের প্রত্যেকেরই প্রতিনিধি বাংলাদেশে আছে। সো তারা তো তখন হয়তো পুরো অর্ডার বন্ধ করবে না, কিন্তু তারা চেষ্টা করবে অর্ডার একটু কম দিয়ে অন্য জায়গায়, কিন্তু অন্য জায়গায় তো বাংলাদেশের এই বড় হাব থেকে আপনি অন্য জায়গায় যেতে পারবেন না। তখন সে হবে কি, অন্য জায়গায় বলতে সে তখন অন্য দেশে চলে যেতে পারে। সো আমি আবারও বলতে চাই এটা যে পটেনশিয়াল ইজ হিউজ, এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে সবাই মিলে কাজ করি, এবং আরেকটু ওই যে বললাম যে একটু আমার মনে হয় যে সরকারের তরফ থেকে যদি আরেকটু উদ্যোগ নেওয়া হয়, হ্যাঁ, যে মানে সব ব্যাপারে প্রাইভেট সেক্টরকে আরও অনেক বেশি এনগেজ করানোর ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় যে 2025 সালে অবভিয়াসলি আমরা একটা বেটার পিকচার পাবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাকে শেষ করতে হচ্ছে আলোচনা। আমরা দর্শক 2025 সাল নতুনভাবে শুরু হতে যাচ্ছে, এবং নতুন বছরে সবসময়ই আমরা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আশা নিয়ে আমরা বছর শুরু করতে চাই, এবং বাংলাদেশের জন্য 2025 সাল সেই অর্থে নতুন করে আসা এই জন্য জায়গায় যে, কারণ 2024-এ আমরা যেই পরিবর্তনের ভিতর দিয়ে গেছি, সেই পরিবর্তনের যেই আকাঙ্ক্ষা এবং সেটা হচ্ছে সত্যিকার স্পিরিট, সেটা তখনই আমাদের প্রতিফলিত আমরা করতে পারবো যখন বাংলাদেশের মানুষ এই অর্থনৈতিকভাবে আরেকটু স্বস্তির ভিতরে থাকবেন। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের কথা এসছে, ব্যাংকিং খাত থেকে মূল্যস্ফীতি, সেইখানে সব জায়গায় হয়তো খুব দ্রুত সমাধান আসবে না, কিন্তু নিঃসন্দেহে যেটা বড় করে আসছে সেটা হলো যে আমাদের দেশের ভিতরে যেই কার্যক্রমগুলো আমাদের আছে, আমাদের সঠিক নীতি এবং সমন্বিত নীতি, এইটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই। এবং বিশেষভাবে আমার রপ্তানি খাত, বিনিয়োগ এবং আমার যে কর্মসংস্থান, সেই জায়গাটাতে জোর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। দর্শক, আমাদের আবার আগামী সপ্তাহে দেখা হবে। আমরা নতুন বছরে আপনাদের সাথে আবার মিলিত হব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।